ওকে। সো আমরা আরো অনেককে দেখতে পাচ্ছি। আশিক উজ্জামান ভাইয়া বলছে ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। আশিক ভাই আমাদের আরেকজন স্টিম স্পিকার। হি উইল বি জয়নিং সোন আফটার দিস সেশন। সো এখন দেখা যাচ্ছে। সো বিফোর স্টার্টিং লেট মি ইন্ট্রোডিউস সাজ্জাদুর রহমান ভাই। উনি হচ্ছেন পিএইচডি ক্যান্ডিডেট ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যাট ভার্জিনিয়া টেক। উনি হচ্ছেন 2020 সালে অগাস্টের মানে খুব দ্রুতই হচ্ছে টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে জয়েন করছেন। কনগ্রাচুলেশন সাজ্জাদুর ভাই। Thank you. ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। দেন হচ্ছে আমি উনাকে চিনি হচ্ছে সাজ্জাদুর ভাইকে চিনি হচ্ছে উই স্টার্টেড ওয়ার্কিং অ্যাট থেরাপ। উনি বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানিতে কাজ করেছেন থেরাপে। দেন হচ্ছে কনাস ল্যাবস। তারপরে উনি পড়াশোনা করেছেন বুয়েট থেকে। সো হিজ বিন ডুইং এ লট। আই মিন আমাদের ইনফ্যাক্ট সাজ্জাদুর রহমান ভাই ইজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার অফ দিস কমিউনিটি জাভা ইউজার গ্রুপ। সো ইটস এন্ড এরপর থেকে উনি নানাভাবে আমাদের কমিউনিটি থেকে হেল্প করে আসছেন। I'm sure you will enjoy his talk. And let's go ahead. Thanks, Bozlur, for the introduction. So, টকের টাইটেল যা বলে আসলে আমিও প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস টু রাইট সিকিউর কোড নিয়ে কথা বলবো। সো আশা করি সবাই সবার না হলেও অ্যাটলিস্ট নতুন যারা কমিউনিটিতে আসছেন তাদের জন্য টকটা হেল্পফুল হবে। সো শুরু করার আগেই আমি আসলে কিছু অ্যাকনলেজমেন্ট দিতে চাই যারা আমার রিসার্চ মেন্টর আছেন এবং কোলাবোরেটর আছেন তাদেরকে। সো এই টকে আমি যা যা ইনফরমেশন বা ইনসাইট শেয়ার করব সবগুলোই হচ্ছে আমার গত 5 বছর প্রায় 5 বছর যে রিসার্চ এক্সপেরিয়েন্স সেখান থেকে পাওয়া। এবং আপনি এই লিস্ট দেখলে দেখতে পাবেন যে 4 জন বাংলাদেশি আছেন যাদের সাথে আমি অ্যাক্টিভলি কোলাবোরেট করেছি। এবং আমি খুবই হ্যাপি এবং ধন্য যে বাংলাদেশি কমিউনিটি থেকে মোটামুটি বা বাংলাদেশি বংশোদ্ভূত অনেকের সাথেই কাজ করছি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খুবই স্বনামধন্য জায়গায় কাজ করেছেন এবং মোটামুটি ভালো কন্ট্রিবিউট করেছেন। এবং অন্যান্য অনেকেই আছেন যারা হচ্ছে একাডেমিয়াতেও খুব ভালো মতো কাজ করে যাচ্ছেন। সো আমি দুই সাইডই দেখেছি আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এবং সায়েন্টিফিক কমিউনিটি। সো লেটস স্টার্ট উইথ হোয়াট উই অ্যাকচুয়ালি মিন বাই সিকিউর কোডিং। তো সিকিউর কোডিংটা আসলে একটা ডেভেলপমেন্ট প্র্যাকটিস যেটা আমাদেরকে অ্যাক্সিডেন্টাল সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো কিভাবে প্রিভেন্ট করতে হয় সেই জিনিসটা সম্পর্কে এক্সট্রা কশাস হইতে বলে। সো আমার এই টকে আমি আসলে দুইটা অ্যাসপেক্ট কভার করব, সেটা হচ্ছে কিছু প্রিন্সিপালস নিয়ে কথা বলবো যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা স্টেজেই মনে রাখা উচিত, স্টার্টিং ফ্রম ডিজাইনিং অফ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি সব ক্ষেত্রে। এবং কারা কারা আমাদের অ্যাডভার্সারি হতে পারে এবং আমাদের থ্রেট মডেল কি সেগুলো কিভাবে আমরা মাথায় রাখতে পারি সেই প্রিন্সিপালস গুলো নিয়ে কথা বলবো। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস। অ্যাক্সিডেন্টাল যে প্রবলেম গুলো আমরা দেখতে পাই অথবা নট সো অ্যাক্সিডেন্টাল আমরা যখন ডিটেলসে দেখবো বা ডিটেলসে ডাইভ থ্রু করবো তখন দেখবো অনেকগুলোই আসলে আমরা অনেক প্রবলেম গুলোই আসলে ডিপলি রুটেড, এগুলো আসলে অ্যাক্সিডেন্টাল না। আমরা সেগুলোর কজ নিয়েও কথা বলবো এবং কিভাবে আমরা এসব প্রবলেম গুলো প্রিভেন্ট করতে পারি সেটা নিয়েও কথা বলবো। আশা করি এই টকটা শেষে আমাদের সবার অবস্থা এরকম এই মিমটার মতো হবে। আমরা যাই দেখবো আমাদের কোড আমরা লিখছি বা অন্য কেউ লিখছে, আমরা যখনই সেটা পড়তে যাব বা কোনো একটা সফটওয়্যার ইউজ করতে যাব আমরা খালি সিকিউরিটি রিস্কই দেখবো সব জায়গায়। তো এই টকটা শুরু করার সময় যদি আমি এই স্লাইডটা না ইউজ করি তাহলে খুবই মানে আনফেয়ার হয়, কারণ হচ্ছে সিকিউরিটি ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডভার্সারি অর দ্য ব্যাড গাই। আমাদের সিনারিওতে যদি ব্যাড গাই না থাকে তাহলে আসলে সিকিউরিটি
সিকিউরিটি ফিল্টারই কোনো দরকার ছিল না। সো ব্যাড গাই যদি না থাকে তাহলে পুরো ওয়ার্ল্ডই অ্যাজ ইট ইজ ইজ সিকিউর। আমরা যে কোনো জায়গার লকেরই দরকার হইতো না হয়তো। So let's look into some of the principles. So the main principle হচ্ছে whenever we are designing a system we have to think like an adversary. So this is the core principle. এবং এই প্রিন্সিপালটাই বিভিন্ন ফেজে বিভিন্ন ভাবে হচ্ছে রিফ্লেক্টেড হয়। যেমন ডিজাইন ফেজ নিয়ে, অথবা আমরা যখন একটা সফটওয়্যারের ডিজাইন ফেজে থাকি আমাদেরকে তখন চিন্তা করতে হবে আমাদের সিকিউরিটি পলিসিটা কি হবে, আমরা কোন রিসোর্স গুলা হচ্ছে প্রোটেক্ট করতে চাচ্ছি এবং কোন প্রপার্টি গুলা এনফোর্স করতে চাচ্ছি, সেই জিনিসগুলো আমাদেরকে আগেই ডিটেইল আউট করে ফেলতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি কোনো ব্যাংকিং সফটওয়্যার বানাই তাহলে আমাদেরকে ডিসাইড করতে হবে যে কারা আসলে এইখানকার অ্যাডভার্সারি হতে পারে এবং তাদের অ্যাডভার্সারিয়াল গেইনটা কি, মানে তাদের রিওয়ার্ডটা কি। তো সেই জিনিসটা হিসেব করে আমাদেরকে বিভিন্ন সিকিউরিটি পলিসি ইয়ে করতে হবে। যেমন আমরা চাই যে ক্রেডিট কার্ড নাম্বার সবার কাছেই হিডেন থাকুক। ফর এক্সাম্পল যে যেখানে আমরা ইউজ করি তারাও যাতে কোনো একটা ক্রেডিট কার্ড ট্রানজাকশন কে রিপ্লে করতে না পারে। তো ওই রকম যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে এমন একটা সিস্টেম বানাতে হবে যে যাতে আমরা ওই ক্রেডিট কার্ড নাম্বার না দেখেই হচ্ছে অথেন্টিকেট করতে পারি কোন একটা ক্রেডিট কার্ডকে। সো এরকম করে আমাদের বিভিন্ন সিকিউরিটি পলিসি ডিজাইন করতে হবে যে কিভাবে আমরা অথেন্টিকেট করতে চাই, অথবা কিভাবে হচ্ছে আমরা কনফিডেন্সিয়ালিটি এনফোর্স করতে চাই, থিংস লাইক দ্যাট। তারপর হচ্ছে আমাদের থ্রেট মডেল নিয়ে চিন্তা করতে হবে যে আমাদের অ্যাটাকার কারা, তাদের ক্যাপাবিলিটিস কি এবং তাদের মোটিভেশন গুলো কি। যদি দেখা যায় যে অ্যাটাকাররা মানে অ্যাটাকারদের তেমন কোনো মোটিভেশন নাই এই ওয়েবসাইটটা বা ইয়াটা হ্যাক করার, তাহলে আসলে ওইখানে আমরা উই হ্যাভ টু থিঙ্ক এগেইন যে আমরা যে পরিমাণ ডিজাইন ফেজে বা টোটাল সিকিউরিটির পিছনে যে পরিমাণ কস্ট ইনকার করতেছি সেটা আসলেই অর্থিত কিনা। তো থিংস লাইক দ্যাট। সো ফর এক্সাম্পল কেউ একজন পার্সোনাল ওয়েব পেজ ডেভেলপ করলো, তো সেইখানে অ্যাটাকাররা ওই ওয়েবসাইট যদি হ্যাক করে তাহলে তার পার্সোনাল গেইন কি বা তার মোটিভেশন কি হতে পারে ওই ওয়েবসাইট হ্যাক করার পিছনে। তো সেটাই হিসেব করে আমরা ওর সিকিউরিটি ডিজাইন করবো আর কি। ঠিক একই রকম ভাবে আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্টও করতে হবে যে সিস্টেমের কোন জায়গাটা আসলে ভালনারেবল এবং অথবা পটেনশিয়ালি ভালনারেবল হইতে পারে, বা কোন কোন জায়গাটাতে অ্যাটাকারদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে সেই ব্যাপারগুলো। এবং ওই অ্যাটাকাররা যখন একটা সাকসেসফুল অ্যাটাক লঞ্চ করবে তখন তারা কি রকম কস্ট দেয়া লাগবে, তাদেরকে কি রকম চিন্তা করতে হবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার পর। তো এবং হাউ লাইকলি যে ওরা আসলে অ্যাটাক করবে। তো সবসময় কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আসলে প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট হয় না, কারণ অনেক সময় হিউম্যান বিহেভিয়ার ইরেশনাল হয়। সো ইরেশনাল হিউম্যান বিহেভিয়ার গুলা এই রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আসলে আসে না। তারপর আমাদের ওই যে ফাইনালি কাউন্টার মেজার্স গুলো নিয়ে চিন্তা করতে হবে যে আসলেই আমি সিকিউরিটি সিস্টেমটা যদি এনফোর্স করি তাহলে আমার কস্ট কিরকম হচ্ছে প্লাস আমাদের বেনিফিট কিরকম হচ্ছে। আর অনেক সময় দেখা যায় যে যেই প্রবলেমটা আসলে আরো ডিপলি রুটেড, মানে যেই সিকিউরিটি প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি এটা মোর লাইক নন টেকনিক্যাল, এটা আসলে টেকনিক্যাল না, টেকনিক্যালের থেকেও মোর লাইক কমিউনিটি এফোর্ট বেশি দরকার। ফর এক্সাম্পল একটা যদি বলতে চাই, যেমন ফেসবুকের ফেক নিউজ প্রিভেনশন, ফেসবুক যদি চায় যে আমাদের মিডিয়াতে ফেক নিউজ ওরা যত আছে সবগুলা ওরা ফিল্টার করতে চায়। সো এই ক্ষেত্রে যেটা করতে পারে ওরা অ্যাডভান্স মেশিন লার্নিং টেকনিক এই সেই ইউজ করে ওরা টু সাম এক্সটেন্ট হয়তো ওরা সাকসেসফুল হবে, কিন্তু প্রবলেমটা আসলে এখনো সলভ না, মানে
how to filter fake news from real news or real stories. সো অনেক সময় যে প্রবলেমগুলো নিয়ে বা সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করি এগুলো বেশিরভাগ সময় আনসলভ বা কিভাবে সলভ করতে হবে আমরা জানি না। সো মোস্ট অফ দ্য টাইম ইট ক্যান বি নন টেকনিক্যাল। সো ওইসব ক্ষেত্রে আমাদের ভিউ বা অ্যাপ্রোচ কি হবে সেই জিনিসগুলো ডিজাইন ফেজে আলোচনা করা উচিত বা কনসিডার করা উচিত। মার্ক জুকারবার্গের মতো আমরা এটা বলবো না যে ইটস আউট অফ আওয়ার স্কোপ, থিংস লাইক দ্যাট। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে উই হ্যাভ টু মেক আওয়ার ক্রিপ্টোগ্রাফি রাইট। সো মেক আওয়ার ক্রিপ্টোগ্রাফি রাইট মানে হচ্ছে ক্রিপ্টো কমিউনিটিতে আমরা একটা কথা খুব সচরাচর বলি, সেটা হচ্ছে ফার্স্ট রুল অফ ক্রিপ্টোগ্রাফি, ডোন্ট রাইট ইউর ওন ক্রিপ্টোগ্রাফি। সো এটার মেইন কারণটা হচ্ছে যে কেউ যদি নিজে থেকে কোনো ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ইমপ্লিমেন্ট করতে চায়, দেয়ার ইজ এ গ্রেট পোটেনশিয়াল যে you will implement it wrong, but there will be some security vulnerabilities, side channels that other can exploit. আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, তার মানে হচ্ছে আমরা যখনই আমাদের কোডে বা অ্যাপ্লিকেশন লেয়ারে ক্রিপ্টোগ্রাফি ইনক্লুড করি বা এনেবল করি, তখনই আসলে আমরা কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা প্ল্যাটফর্ম প্রোভাইডেড লাইব্রেরি ইউজ করি। লাইব্রেরি ইউজ করার মাধ্যমে ক্রিপ্টোগ্রাফি ইউজ করব। আর আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ক্রিপ্টোগ্রাফিক লাইব্রেরি গুলো ইউজ করতেছি কিনা সেগুলো সেফ কিনা। অনেক ক্রিপ্টোগ্রাফিক প্রিমিটিভ আছে যেগুলো উইথ টাইম এগুলা ইনভ্যালিড হয়ে যায় বা ইনসিকিউর হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমরা উইথ টাইম বা আমরা 10 বছর আগে একটা সফটওয়্যার ডেভেলপ করছি, তখন আমরা হ্যাশ ফাংশন হিসেবে MD5 ইউজ করতাম, বাট স্টিল কি আমরা MD5 ইউজ করতেছি কিনা, বা যখন দেখলাম যে MD5 ইনসিকিউর হয়ে গেছে তখন কি আমরা আপডেট করছি কিনা, ওই ব্যাপারগুলো। সো ওই ব্যাপারগুলো হচ্ছে এই যখন আমরা কোড ডেভেলপ করতেছি অথবা মেনটেন করতেছি, তো এই ব্যাপারগুলো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে ইনপুট ভ্যালিডেশন। আমরা যখনই ইউজার থেকে ইনপুট নিচ্ছি সেগুলো আমরা প্রপারলি স্যানিটাইজ করতেছি কিনা, প্রপারলি ফিল্টার করতেছি কিনা। আর একটা জিনিস হচ্ছে ইউজাররা সবসময় আনট্রাস্টেড, মানে ইউজারদের বিহেভিয়ার কখনোই ট্রাস্ট করা যাবে না। এবং আমরা যদি প্রপার ভ্যালিডেশন বা প্রপার স্যানিটাইজেশন করতে না পারি, তখন অনেক ধরনের ওয়েব রিলেটেড প্রবলেম তৈরি হয় ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, তারপর হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, তারপর হচ্ছে সিকুয়েল ইনজেকশন। এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্লাস অফ ভালনারেবিলিটিস যেগুলার মেইন উৎপত্তি হয়তো এই ইনপুট ভ্যালিডেশন থেকেই হয়। রিকোয়েস্ট ফরজারিটা একটু ইনডিরেক্ট বাট স্টিল রিলেটেড, ইট ক্যান বি কানেক্টেড উইথ ইনপুট ভ্যালিডেশন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরর হ্যান্ডলিং। আমরা কিভাবে এরর হ্যান্ডেল করি। ফর এক্সাম্পল আমরা ডিরেক্ট সার্ভার এরর ট্রেস বা সার্ভার এক্সেপশন ট্রেস আমরা কি ইউজারকে দেখাই দিচ্ছি কিনা। এটা একটা বড় সমস্যা হলো যে ফর এক্সাম্পল কেউ হচ্ছে সিকুয়েল ইনজেকশন অ্যাটাক চালাচ্ছে, এই অবস্থায় কি হলো, কেউ একজন একটা রং ফিল্ড নেম দিল বা কলাম নেম দিল। আমি যদি ওই ইউজারকে ডিরেক্ট এরর মেসেজটা দেখাই যে কলাম নেম blah 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 not found, things like that, then he will be able to mutate his input or to calibrate his inputs to get what he's trying to achieve, things like that. সো এই ক্ষেত্রে খুবই কেয়ারফুল হতে হবে যে আমরা ইউজারকে কি টাইপের এরর মেসেজ দেখাচ্ছি, এবং সেটার উপরে ডিপেন্ড করে অনেক ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা যায় আসলে সিস্টেমে। আর আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অটোমেটেড টেস্টিং। যখনই সম্ভব আমাদেরকে আসলে অটোমেটেড টেস্টিং এনাবল করতে হবে। ইট ক্যান বি ইউনিট টেস্ট, ইট ক্যান বি ইন্টিগ্রেশন টেস্ট, আর নাওয়াডেজ ফাজিং টেস্টও অনেকেই তাদের ডেভেলপমেন্ট সাইকেলের মধ্যে যখনই কোড মার্জ হয় তখন ফাজ টেস্টিংও অনেক সময় মানুষ ইউজ করে।
শুধু ফাস্ট টেস্টিং না, আরো অনেক ধরনের স্ট্যাটিক ও ডাইনামিক কোড অ্যানালাইসিস মেকানিজম আছে। সো নাওয়াডেজ ওই ব্যাপারগুলো জনপ্রিয় হচ্ছে যে যখনই আমরা কোড ডেভেলপ করব অথবা ডিপ্লয় করব অথবা মাস্টার ব্রাঞ্চে কোড মার্জ করব, তখনই হচ্ছে আমরা ওই টাইপের অটোমেটেড অ্যানালাইসিস গুলো রান করব। স্ট্যাটিক অ্যানালাইসিস টুল যারা কোড অ্যানালাইসিস, স্ট্যাটিক্যালি কোড অ্যানালাইসিস করে বিভিন্ন সিকিউরিটি ভালনারেবিলিটি বলবে, অথবা ডাইনামিক অ্যানালাইসিস টুলস লাইক ফাজিং অর ডাইনামিক পেইন্ট অ্যানালাইসিস, থিংস লাইক দ্যাট, ওইগুলো ইউজ করে ওরা হচ্ছে বিভিন্ন রকম এরর মেসেজ দেখাবে অথবা বিভিন্ন রকম ওয়ার্নিং দেখাবে যে বিভিন্ন জায়গায় কোডে কি কি টাইপের পটেনশিয়াল ভালনারেবিলিটিস আছে সেগুলো নিয়ে। তো সেই জিনিসটাও আমাদেরকে ডিজাইন ডেভেলপমেন্ট ফেজে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ওই অটোমেটেড টেস্টিং জিনিসটা যত বেশি সম্ভব আমরা লেভারেজ করতে হবে, যাতে করে আমরা অ্যাজ বাগ ফ্রি অ্যাজ পসিবল থাকা যায়, যাতে করে কারোর জন্যই, কোনো অ্যাটাকারের জন্যই কোনো লো হ্যাঙ্গিং ফ্রুট না থাকে, যে ওরা জাস্ট আসলো আমাদের ওয়েবসাইটে বা আসলো আমার সফটওয়্যারে, জাস্ট বেসিক কিছু খুবই প্রিমিটিভ কিছু এক্সপ্লয়েট লঞ্চ করলো আর সাথে সাথে তারা সাকসেসফুল হয়ে গেল। ওই টাইপের ব্যাপারগুলো যাতে না হয়। ফাইনালি ডেলিভারি ফেজে যখন আমরা থাকবো, তখনও আমাদেরকে আরো অনেক কিছু নিয়ে এক্সট্রা কশাস থাকতে হবে। টোটাল কথা হলো যে প্রত্যেকটা ফেজে আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক লাইক অ্যান অ্যাডভার্সারি। আমি যে জিনিসটা সবসময় বলি সেটা হচ্ছে সিকিউরিটি ইজ এ মাইন্ডসেট। তো যখনই আমরা কোনো সিস্টেম বিল্ড করি তখনই আমাদেরকে ওই মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, এবং একটা অ্যাডভার্সারি কিভাবে চিন্তা করবে সেই টাইপের সেভাবে চিন্তা করেই আমাদেরকে ফুল সিস্টেমটা ডিজাইন, ডেভেলপ ও ডেলিভারি দিতে হবে। তো ডেলিভারি ফেজে খুব খুব কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন অনেকেই আমরা ইনসিকিউর ডিফল্ট গুলো রেখে দেই, যেমন প্রোডাকশন সার্ভারে আমরা অনেক সময় মাই সিকুয়েল বা পিএইচপি মাই অ্যাডমিন টাইপের জিনিসপত্র ইউজ করি, কিন্তু হয়তো ডিফল্ট পোর্টই রেখে দিছি অথবা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডই রেখে দিছি, যেগুলো আমরা চেঞ্জ করি নাই। আনফরচুনেটলি যখন আমরা ডিফল্ট রাখবো তাহলে ওই ডিফল্ট পাসওয়ার্ড গুলা বা ডিফল্ট পোর্ট গুলা অ্যাটাকারের কাছেও নোন। অ্যাটাকার অনেক সময় ওই ডিফল্ট ইনসিকিউর গুলো ইউজ করে ইজিলি কোন একটা ওয়েবসাইটে বা কোন একটা সফটওয়্যার সিস্টেমে ঢুকে যেতে পারে। মোস্ট কমন কেস ফর মাইসিকিউএল ইজ ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট বা 1 2 3 থিংস লাইক দ্যাট। সো এই টাইপের ইনসিকিউর ডিফল্ট বা উইক পাসওয়ার্ড আমরা আসলে প্রোডাকশন এনভায়রনমেন্টে অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যখনই প্রোডাকশন এনভায়রনমেন্টের প্রত্যেকটা সফটওয়্যার আমাদেরকে রেগুলারলি প্যাচ দিতে হবে, রেগুলারলি আপডেট করতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার আমরা যত ভালো মতোই লিখি এগুলোতে অনেক ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটিস থেকে যায়। অনেক ভালনারেবিলিটিস থাকে যে জিনিসগুলো হয়তো ডেকেডস ধরে ওই জায়গায় আছে, হঠাৎ করে কেউ একজন ডিসকভার করলো, সেটা সাথে সাথে প্যাচ করা হলো, এবং ওই প্যাচ গুলা সাথে সাথে যদি কেউ অ্যাপ্লাই না করে তাহলে দেখা যায় যে ইট ক্যান গো রং ফর ইউর সিস্টেম। তো ওই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়ালের কনফিগারেশন গুলা আমরা ঠিকঠাক মতো করতেছি কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা ঠিক মতো ফায়ারওয়াল অ্যাক্টিভিটি করতেছি না। তো এই ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে, এবং যেসব পোর্ট আমরা আসলে ইউজ করতেছি না সেই পোর্ট গুলা প্রোডাকশন এনভায়রনমেন্টে সবসময় বন্ধ রাখতে হবে, যাতে করে অন্য কেউ ওইগুলো এক্সপ্লয়েট করতে না পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, সবসময় প্রোডাকশন এনভায়রনমেন্টের ক্রেডেনশিয়াল জাস্ট অল্প কিছু ডেভঅপস এর কাছে রাখতে হবে, অথবা অল্প কিছু মানুষের কাছে রাখতে হবে অর্গানাইজেশনের, যারা হচ্ছে খুব লিমিটেডলি ওই প্রোডাকশন এনভায়রনমেন্টে অ্যাক্সেসটা পায়। এতে করে যেটা হয় যে ওই কম্প্রোমাইজ হওয়ার চান্স অনেক কমে যায়। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে ডিপ্লয়মেন্ট সিস্টেম আর হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট, যেখান থেকে আমরা ডিপ্লয় করি আর যেখানে প্রোডাকশন এনভায়রনমেন্ট, ওই জিনিসটা যদি ভিপিএন দিয়ে কানেক্টেড হয়, মানে ওপেনলি কোনো পোর্ট যাতে ডেভেলপার বা মেইনটেনেন্স রিলেটেড পোর্ট যাতে কেউ মানে ওপেনলি অ্যাক্সেস না করে, জাস্ট থ্রু ইন্টারনেট। People or any developer or any organization should use some sort of VPN to or
to connect with their production server from just to manage that. আর আরেকটা জিনিস হলো যখনই আমরা ডিপ্লয় করব প্রোডাকশন এনভায়রনমেন্টে, আবারও আরেকটা জিনিস সেটা হচ্ছে উই হ্যাভ টু অটোমেট দ্য টেস্টিং এন্ড ইভেন ডিপ্লয়মেন্ট রিলেটেড যত কোড আছে, কনফিগারেশন আছে, সেগুলো আমরা ঠিকমতো রান করতে হবে। সো এই ছিল মোটামুটি প্রিন্সিপালস টু রাইট সিকিউর কোড। এইটা হচ্ছে মানে এক্সস্টিভ লিস্ট না, এখানে কাউন্টলেস জিনিসপত্র আসতে পারে, বাট এগুলো হচ্ছে একটা মিনিমাল সেট যে জিনিসটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট জাস্ট টু বিগিন লাইক দ্যাট ইউ আর ক্যারিং অ্যাবাউট সিকিউর কোডিং, থিংস লাইক দ্যাট। তো যখনই সিকিউর কোডিং নিয়ে চিন্তা করব বা আমরা জিনিসটা করার চেষ্টা করব, যাতে এই ব্যাপারগুলো বা এই প্রিন্সিপালগুলো আমরা যাতে মাথায় রাখি। তো সেটার জন্য এটা হচ্ছে জাস্ট একটা সেট বা অর থিংস টু রিমেম্বার। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিসেস। আসলে আমরা কি দেখি যখন আমরা কোড লিখি আর কি, তখন আমরা ডেভেলপারদের বা কোডের মধ্যে আসলে কি দেখি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো মেইনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ কোড রিউজ হয়। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যে প্র্যাকটিস গুলো নিয়ে কথা বলবো এগুলা মেইনলি হচ্ছে ডেভেলপমেন্ট সাইকেলে বা ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস, যেগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলাতে দেখি বা সচরাচর যেগুলোর কারণে আসলে ডিফারেন্ট টাইপ অফ ভালনারেবিলিটি গুলা উদয় হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলবো। তো যা বলতেছিলাম যে ফুল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই আমরা প্রচুর পরিমাণ কোড রিউজ দেখি। এই কোড রিউজ সবসময় খারাপ না, এই ব্যাপারটা প্রবলেমেটিক হয় যখন হচ্ছে আমরা না বুঝে কোড অন্য জায়গা থেকে কপি পেস্ট করি। যেমন অনেক সময় আমরা দেখি যে মানুষজন স্ট্যাক ওভারফ্লো থেকে বা গিটহাব থেকে কোড কপি করে নিয়ে আসি। তো এই বিহেভিয়ারটার জন্যই অনেকেই আউটসাইড ফ্রম ডেভেলপমেন্ট কমিউনিটি অথবা উইদিন ডেভেলপমেন্ট কমিউনিটি অনেকেই চিন্তা করে যে ডেভেলপারদের কিবোর্ড আসলে এরকম হওয়া সম্ভব, জাস্ট অ্যাজ মিনিমাল অ্যাজ পসিবল, জাস্ট একটা বাটন থাকবে কপি করার জন্য আর একটা বাটন থাকবে পেস্ট করার জন্য, দ্যাটস ইট। কিন্তু এইখানে আমি যে কোড রিউজ নিয়ে কথা বলবো এটা আসলে হচ্ছে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রিলেটেড কোড রিউজ। তো যখন আমি লাইব্রেরির কথা বলবো আমি আসলে জাভা ক্রিপ্টোগ্রাফিক আর্কিটেকচার অথবা জাভা ক্রিপ্টোগ্রাফিক এক্সটেনশন আর হচ্ছে জাভা সিকিউর সকেট এক্সটেনশন লাইব্রেরি নিয়ে কাজ করবো। সো জেসি হচ্ছে ডিফারেন্ট সর্ট অফ ক্রিপ্টোগ্রাফিক ইমপ্লিমেন্টেশন গুলা দেয়া উইদিন জাভা প্ল্যাটফর্ম, যে জিনিসগুলো আমরা ডিরেক্টলি যে কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি জাস্ট বাই ইউজিং সাম এপিআই কল। ঠিক একই কথা প্রযোজ্য জাভা সিকিউর সকেট এক্সটেনশনের জন্য, যেটাতে হচ্ছে আমরা জাস্ট কিছু এপিআই ইউজ করে আমরা ইজিলি আমাদের কোডে বিভিন্ন রকম সিকিউর ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল SSL TLS বা অ্যাপ্লিকেশন লেয়ারে HTTPS। তো এই টাইপের প্রোটোকল গুলা কিভাবে ইউজ করব অথবা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই টাইপের ফাংশনালিটিস গুলো আসলে হচ্ছে JSSE দেয়। আর আরেকটা পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটিতে যে জিনিসটা নিয়ে স্প্রিং সিকিউরিটি আমরা যে কারণে ইউজ করি সেটা হচ্ছে অনেক স্প্রিং ফ্রেমওয়ার্ক বাই দ্য ওয়ে খুবই ফেমাস এবং খুবই ওয়াইডলি ইউজ ইন জাভা কমিউনিটি। এবং এইখানে যারা স্প্রিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে নাওয়াডেজ বেশিরভাগ মানুষই তাদের অথেন্টিকেশন মডিউল বা অথরাইজেশন মডিউলটা স্প্রিং সিকিউরিটি দিয়ে কনফিগার করে। সো আমি স্প্রিং সিকিউরিটি কনফিগারেশন রিলেটেড কিছু ইস্যু নিয়েও এখানে কথা বলবো। তো আনফরচুনেটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে বেশিরভাগ প্রবলেম গুলো হয় হচ্ছে এই লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক মিস ইউজ করার জন্য। সেটা হচ্ছে হয়তো আমরা ঠিক মতো ক্রিপ্টোগ্রাফিক
লাইব্রেরি গুলো ইউজ করতেছি না, বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ঠিক মতো কনফিগার করতেছি না, অথবা হচ্ছে ঠিক মতো আমরা অথেন্টিকেশন অথরাইজেশন কনফিগার করতেছি না, অথবা উই আর জাস্ট বিং ইগনোরেন্ট অ্যাবাউট সিকিউরিটি। সো এই কিছু ইস্যুর জন্যই মেইন প্রবলেম গুলো দেখা যায় এই অ্যাপ্লিকেশন লেয়ারে। টু গিভ ইউ সাম পার্সপেক্টিভ, এই বছরের আর্লি অ্যারাউন্ড জানুয়ারি আমি কমন ভালনারেবিলিটি ডাটাবেজে জাস্ট হার্ড কোডেড কি দিয়ে সার্চ দিছিলাম আর কি, তাতেই দেখলাম যে অনেক মানে অনেক অনেক এন্ট্রি, অ্যারাউন্ড 70 এন্ট্রিজ পাইছি যেগুলো জাস্ট হার্ড কোডেড কি রিলেটেড হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি, এবং দুইটা হচ্ছে তখনকার সময় 2020 এই বছরের দুইটা এন্ট্রি ছিল। তো এটা আসলে প্রমাণ করে যে আসলেই এই টাইপের অ্যাপ্লিকেশন লেভেল এপিআই মিসইউজ বা ফ্রেমওয়ার্ক লেভেল মিসইউজ গুলা কি পরিমাণ ওয়াইড স্প্রেড অর কি পরিমাণ কমন প্লেস। এর মধ্যে আমি একটা হাইলাইট করব, সেটা হচ্ছে একটা সিভি 2018-তে আসছিল, সেটা ফর্টিনেট একটা কোম্পানি বা ভিপিএন প্রোভাইডার, তাদের সফটওয়্যারে পাওয়া গিয়েছিল। এটা পাওয়া গেছিল যে ওরা ওদের প্রোডাক্টে কিছু হার্ড কোডেড কি ইউজ করতো আর কিছু উইক এনক্রিপশন ইউজ করতো, যেগুলো দিয়ে ওরা হচ্ছে আমাদের ভিপিএন সার্ভিস গুলো ম্যানেজ করতো, which was really unfortunate. সো এই প্রবলেমটা নিউজ মিডিয়াও ভালো পরিমাণ কাভারেজ পাইছিল আর কি ওই সময়। সো এখানে কেন আমরা ক্রিপ্টোগ্রাফিক এপিআই গুলো নিয়ে কথা বলতেছি, সেটার আগে আসলে একটা পার্সপেক্টিভ দেওয়া উচিত যে ক্রিপ্টোগ্রাফি কেন সিকিউরিটির ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট, বিশেষ করে সফটওয়্যার সিকিউরিটি কেন এটা এত ইম্পর্টেন্ট। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমাদের গথাম সিটির সুপারম্যানের মতো, যে হচ্ছে আই শুড হ্যাভ সেড ব্যাটম্যান, কিন্তু আমরা তো সিভিল ওয়ার বা অন্যান্য সিরিজ গুলোতে দেখলাম যে দুই ইউনিভার্সিটি আসলে মার্জ হয়ে গেছে। তো যাই হোক, তো যখনই আমাদের কোনো কিছু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দরকার হয়, যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, তখনই আমরা এই ক্রিপ্টোগ্রাফির কাছেই ফেরত যাই। তো এখানে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ বানালাম, অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে আমরা চাচ্ছি মোবাইল অ্যাপ থেকে একটা এনক্রিপ্টেড টানেল তৈরি করব, টানেল তৈরি করে আমরা হচ্ছে কিছু ডেটা আদান প্রদান করব মোবাইল থেকে সার্ভারে অথবা সার্ভার থেকে মোবাইলে। তো এখানে একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে কোড এনক্রিপশন কিটা হচ্ছে বোথ সার্ভার এন্ডে এবং ক্লায়েন্ট এন্ডে হার্ড কোডে। তো এতে সমস্যাটা কি আসলে? এতে সমস্যাটা হচ্ছে কেউ যদি আমার অ্যাপ কোড, সো অ্যাপ কোডটা হচ্ছে আমি আসলে গুগল প্লে স্টোর বা হচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরে আমরা আপলোড করি। দ্যাট মিনস যে কেউ হচ্ছে আমাদের এই অ্যাপ বাইনারিটা ডাউনলোড করতে পারে এবং বাইনারি অ্যানালাইসিস করতে পারে। অ্যানালাইসিস করে ওরা ওই হার্ড কোডেড কিটা দেখবে। দেখার ফলে কি করবে, ওরা মাঝখানে বসে আমাদের যে কোনো মানে কমিউনিকেশনটার যে আমরা এনক্রিপ্টেড টানেল ছিল সেটার কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে পারে, কারণ ওদের কাছে এখন কি আছে, ওরা মাঝখানে বসেই ওই মেসেজ গুলা ডিক্রিপ্ট করতে পারে। তার মানে হচ্ছে আমরা যখন এই অ্যাপটা ডিজাইন করছি, আমরা এই জিনিসটা মাথায় আনি নাই যে যে কেউ হচ্ছে অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে বাইনারি অ্যানালাইসিস করতে পারে। So that means there was some problem with our threat model or initial software design, যে কারণে আমাদের ডেভেলপমেন্ট ফেজে এই প্রবলেমটা উৎপত্তি হয় বা উদয় হয়। সো এইটা আসলে ইনসিকিউর, যে কারণে আমরা দেখলাম। সো এই টাইপের অনেক ধরনের ক্রিপ্টোগ্রাফিক এপিআই মিসইউজ আছে, যেটা আমরা হচ্ছে সচরাচর দেখতে পাই। তো
হার্ড কোড না করে আমরা আসলে কিভাবে সিক্রেট কি রাখতে পারি বোথ ক্লায়েন্ট সাইড এন্ড সার্ভার সাইডে, সেটা হচ্ছে যখনই আমরা সিক্রেট কিটা বা ইউজ করার চেষ্টা করতেছি বা জেনারেট ফার্স্ট টাইম যখন আমরা এনক্রিপ্ট বা ডিক্রিপ্টের জন্য সিক্রেট কিটা ইউজ করার দরকার পড়তেছে, তখন আসলে আমরা র্যান্ডমলি জাভার কি জেনারেটর ডট গেট ইনস্ট্যান্স দিয়ে আমরা কি জেনারেটর নিয়ে সেটা ইউজ করে কিটা জেনারেট করতে পারি। যখন দরকার তখন আমরা ইনস্ট্যান্টলি কিটা জেনারেট করব। আর সেই কি দিয়েই আমরা এনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট করার সময় যেটা করতে পারি, মানে পরবর্তী সময় সেই কিটা ইউজ করার জন্য আমরা সেটা আসলে ডেটাবেজে কোথাও সেভ করে রাখতে পারি এবং সেখান থেকে পরে রিট্রাইভ করে আমরা সেটা এনক্রিপ্ট বা ডিক্রিপশনের কাজে সেই কিটা ইউজ করতে পারি। এটা হচ্ছে মোর সিকিউর ইউজ অফ সিক্রেট কিজ। সো এটা এটা হচ্ছে জাস্ট আমরা কিভাবে হার্ড কোড অ্যাভয়েড করতে পারি সেটার একটা এক্সাম্পল বা স্যাম্পল। তো এখানে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে জাভা সিকিউর সকেট এক্সটেনশন এপিআই ওই এপিআই গুলো মিস ইউজ করি সেগুলো নিয়েও কথা বলবো। তো সেটার আগে আমি আসলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে কিভাবে টিএলএস প্রোটোকল রাফলি কিভাবে কাজ করে। তো প্রথমে যেটা হয়, যখনই আমরা মোবাইল অ্যাপ থেকে কোনো রিসোর্স অ্যাপ সার্ভারে অ্যাক্সেস করতে চাই, তখনই আমরা একটা গেট রিকোয়েস্ট প্রডিউস করি। সো এই গেট রিকোয়েস্টের সাথে সাথে যেটা হয় যে ইনিশিয়েশনের সাথে সাথে যেটা হয় যে অনেকগুলো ফেজ হয়, এর মধ্যে একটা কাজ হচ্ছে মানে একটা ফেজে সার্ভার হচ্ছে মোবাইল অ্যাপের মধ্যে তার এসএসএল সার্টিফিকেটটা পাঠায়। তো যখন সার্ভার মোবাইল অ্যাপের কাছে সার্টিফিকেটটা পাঠায় সিকিউর টানেল এস্টাবলিশ করার জন্য, যখন তখন মোবাইল অ্যাপ যেটা করে সেটা হচ্ছে ওরা প্রথমে দেখে যে এটা একটা ভ্যালিড সার্টিফিকেট কিনা, দ্যাট মিনস এটা অলরেডি এক্সপায়ার করছে কিনা বা এর যে সার্টিফিকেটটা ইস্যু করছে সেই ইস্যুয়ার মোবাইল অ্যাপের কাছে পরিচিত কিনা বা ট্রাস্ট করে, সে ওই ইস্যুয়ারকে ট্রাস্ট করে কিনা, ওই টাইপের জিনিসপত্র সে হচ্ছে চেক করে। এরপর যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে সার্টিফিকেটটার মধ্যে যে হোস্ট নেমটা বলা আছে সেই হোস্ট নেমটা হচ্ছে যে সার্টিফিকেটটা প্রেজেন্ট করতেছে তার সাথে ম্যাচ করে কিনা। সে ফর এক্সাম্পল এখানে আমরা কথা বলতেছি হচ্ছে www.myapp.com এর সাথে, সার্টিফিকেটের মধ্যে যে হোস্ট নেমটা বলা সেটাও কি www.myapp.com কিনা। তো সেই এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দুইটা চেক সিকিউর টানেল এস্টাবলিশ করার জন্য মোবাইল অ্যাপ থেকে সার্ভারের সাথে এসএসএল টিএলএস প্রোটোকল ইউজ করে। যদি মোবাইল অ্যাপ দেখে যে হ্যাঁ এই দুইটা জিনিসই ঠিক আছে, তখন হচ্ছে একটা ওরা সেশন কি শেয়ার করে বা মাস্টার কি জেনারেট করে তারপর সেটা দিয়ে সেশন কি শেয়ার করে। ওই সেশন কি ইউজ করে তারা হচ্ছে পরে সার্ভার হচ্ছে মোবাইল অ্যাপকে ডাটা পাঠায়। তো এখানে খুব ভাইটাল দুইটা চেক হলো সার্টিফিকেটটা ভ্যালিড কিনা এবং আমি যে সার্ভারের সাথে কথা বলতেছি সেটা প্রপার কিনা। এখন একটা সিনারিও চিন্তা করি, সেটা হচ্ছে আমি ইনিশিয়ালি যে সার্ভারের জন্য যে সার্টিফিকেটটা কনফিগার করছি সেটা ছিল ফর এক্সাম্পল www.myapp.com এর জন্য। এখন আমি নতুন একটা ডোমেইন ইউজ করলাম abc.myapp.com এবং এইখানে আমার কোনো ভ্যালিড সার্টিফিকেট নাই। তো তাতে করে কি হবে, যখনই আমি মোবাইল সাইট থেকে ওই abc.myapp.org বা .com যখন আমরা এক্সেস করতে যাব তখনই হচ্ছে যখনই আমরা একটা কানেকশন এস্টাবলিশ করতে যাব এই হচ্ছে আমাদেরকে একটা এক্সেপশন দিবে, সেটা হচ্ছে এসএল সার্টিফিকেট ভ্যালিডেশন এক্সেপশন। তো এখন এই এক্সেপশনটা কিভাবে সলভ করা যায়, অনেকভাবেই সলভ করা যায়, কিন্তু ফর সাম রিজন ডেভেলপাররা যেই সলিউশনটার দিকে সবচেয়ে বেশি ঝোঁকে সেটার কারণ হচ্ছে ওই এসএল সার্টিফিকেট ভ্যালিডেশনটা পুরোপুরি অ্যাভয়েড করা। যেমন যে এসএসই এপিআই এর মধ্যে একটা এপিআই আছে যেটা হচ্ছে চেক সার্ভার ট্রাস্টেড। সো এই এপিআইটার মধ্যে আমরা একটা লজিক দিতে পারি
যে লজিকটা হচ্ছে ওই সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করে, ভ্যালিডেট করার লজিক আমরা কাস্টমাইজ করতে পারি এই এপিআইটা ইউজ করে। তো ফর সাম রিজন আমরা যেটা করি যে আমরা ওই সার্টিফিকেট ভ্যালিডেশন চেকটাই ডিসেবল করে দিই। তো এতে করে ডিসেবল করে দেওয়ার ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তা এখন মোবাইল অ্যাপ যে কোনো সার্টিফিকেটই আসলে ভ্যালিড সার্টিফিকেট হিসেবে নিয়ে নেবে। তার মানে হচ্ছে abc.myapp.com এর বদলে কেউ যদি xyz.com ও দিয়ে দেয়, তাও হচ্ছে আমার মোবাইল অ্যাপ সেটাকে ভ্যালিড সার্টিফিকেট হিসেবে কাউন্ট করবে। দ্যাট মিনস মাঝখানে বসে ওই যে সিকিউর টানেলটা এস্টাবলিশ করলাম, ওই প্রোটোকলটাই ব্রেক হয়ে গেল। অন্য ম্যান ইন দ্য, এটাকে আমরা বলি ক্লাসিক্যাল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যে মাঝখানে একজন বসে আমার পুরা সিক্রেট টানেলটা ভেঙে সেখান থেকে ইভসড্রপও করতে পারে। দ্যাট মিনস যে কোনো মেসেজ পড়তেও পারে বা অ্যাক্টিভলি যে কোনো মেসেজ মডিফাইও করতে পারে। তো এইটা হচ্ছে একটা কমন প্রবলেম যেটা আমরা দেখি। আমি একটু পর দেখাবো যে এই প্রবলেম কেন ডেভেলপাররা আসলে এই জিনিসটা চুজ করে, এটার পিছনে আরো কিছু ডিপলি রুটেড কানেকশন আছে। তো প্রথম লেসন হচ্ছে আমরা আসলে কাস্টমাইজেশন করব না, উইল নট ডু কাস্টমাইজেশন টু স্কিপ সার্টিফিকেট ভ্যালিডেশন। সেটা না করে আমরা যেটা করবো, অ্যাটলিস্ট আমরা যদি কোথাও থেকে সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট না আনতে পারি, আমরা অ্যাটলিস্ট সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করব। কিন্তু লেটস এনক্রিপ্টেড যুগে আমরা এখন ফ্রি অফ কস্ট আমরা সার্টিফিকেট নিতে পারি। লেটস এনক্রিপ্ট হচ্ছে একটা অর্গানাইজেশন যারা হচ্ছে মানে ফ্রি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে। যে কোনো হোস্ট যদি কেউ কিনে এবং সেটার এগেনস্টে ওইখান থেকে ইজিলি সার্টিফিকেট নেওয়া যায়। আচ্ছা, সেটা যদি নাও করতে পারি আমরা সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করতে পারি। সো অনেক সময় আমরা সেলফ সাইন সার্টিফিকেটও রাইট ওয়েতে ইউজ করি না। কেন? তার কারণ হচ্ছে অনেক সময় আমরা যেটা করি যে যখনই সেলফ সাইন সার্টিফিকেট প্রেজেন্ট করা হবে, তো ওই মেথডটার মধ্যে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে যে সার্টিফিকেটটা সেলফ সাইন কিনা, সেই জিনিসটা আমাদেরকে ওই মেথডটার মধ্যে চেক করতে হবে, ভ্যালিডিটি যেখানে চেক করি সেখানে। তো আনফরচুনেটলি সেখানে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে ওই সার্টিফিকেটটা নিলাম, নিয়ে জাস্ট চেক ভ্যালিডিটি মেথডটা কল করলাম। চেক ভ্যালিডিটি মেথডটা আসলে যেটা করে, এটা জাস্ট ওই সার্টিফিকেটের এক্সপায়ারি চেক করে যে ওই সার্টিফিকেটটা এক্সপায়ার্ড হয়েছে কিনা। নামটা হয়তো মিসলিডিং, দিস ক্যান বি ওয়ান রিজন বিহাইন্ড দিস টাইপ অফ মিসইউজ। সো বাট দিস ইজ হোয়াট ইট ইজ। সো এটা হচ্ছে যে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে জাস্ট এক্সপায়ারি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আরো অনেক অ্যাট্রিবিউট আছে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে যে সার্টিফিকেটটা ভ্যালিড কোনো সার্টিফিকেশন অথরিটি সাইন করছে কিনা বা ইস্যু করছে কিনা, সেই চেকটাই এর মধ্যে মিসিং। বা সার্টিফিকেটটা বাই ইটসেলফ নিজেকে সাইন করছে কিনা, ওই টাইপের চেক গুলা মিসিং। ইভেন ওইটা চেক হইলেও যে কেউ হচ্ছে নিজেদের সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করে ঠিক একই রকম ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারে। সো প্রপার ওয়ে টু ইউজ সেলফ সাইন সার্টিফিকেট হচ্ছে সেলফ সাইন ওই সার্টিফিকেটটার একটা র কপি ওই কোডের মধ্যে, অ্যাপ কোডের মধ্যে এমবেড করে দেয় এবং পরে বাইট বাই বাইট ম্যাচ করা যে হ্যাঁ এই সেলফ সাইন সার্টিফিকেটটাই হচ্ছে যদি তুমি পাও তাইলেই একমাত্র তুমি সিকিউর কানেকশন এস্টাবলিশ করবে, আর নতুবা অন্য যে কেউ যে কোনো টাইপের সেলফ সাইন সার্টিফিকেট দিক সেটা তুমি একসেপ্ট করো না। এর একটা ডাউন সাইড হলো কি, সেটা হচ্ছে যখনই হচ্ছে সেলফ সাইন সার্টিফিকেটটা আমরা চেঞ্জ করতে চাইবো তখনই হচ্ছে আমাদের নতুন একটা অ্যাপ রিলিজ দিতে হবে আসলে। এটা ছাড়া এটা মেনটেন করা সম্ভব হবে না। সো এটা একটা ডাউন সাইড। সো দ্য রাইট ওয়ে টু ডু, যেটা আগেই বলছিলাম যে লেটস এনক্রিপ্ট বা অন্য কোনো লেজিটিমেট সার্টিফিকেশন অথরিটি থেকে প্রপার সার্টিফিকেট ইউজ করা, যেটা অলরেডি আমরা বললাম। ডাউন সাইড হচ্ছে যে কেউ আপডেট করতে চাইলে আমাদেরকে অ্যাপ অলরেডি মানে অ্যাপ আপডেট করেই একমাত্র সার্টিফিকেট আপডেটটা করতে হবে। ঠিক একই রকম প্রবলেম হোস্ট নেম ভেরিফিকেশনও হইতে পারে। কিরকম? আমাদের সার্টিফিকেটটা হচ্ছে www.example.org এর জন্য, ওই সার্টিফিকেটটা যদি আমরা ইউজ করি তখন হচ্ছে
ক্লায়েন্ট এন্ডে দেখবে আচ্ছা এটা তো www.example.com না, এটা তো abc.example.org বা example.com। তো এতে করে যেটা হয় যে ফার্স্ট পার্টটা আনম্যাচড, যে কারণে ও হচ্ছে এক্সেপশন থ্রো করবে যে প্রপার হোস্ট নেম না। তো অনেকেই আমরা যেটা করি ঠিক হোস্ট নেম ভেরিফিকেশনও আমরা নিজেদের মতো কাস্টমাইজ চেক অ্যাড করতে পারি। তো অনেকে যেটা করে ওই হোস্ট নেম ভেরিফিকেশনও হচ্ছে ওই চেকে ডিসেবল করে দেয়, রিটার্ন সবসময় রিটার্ন ট্রু করে। দ্যাট মিনস হোয়াট এভার হ্যাপেন্স যে কোনো হোস্ট নেমের জন্য তুমি বলো যে হোস্ট নেম ভেরিফাইড, ইটস ফাইন। তো এইটাও at the same time insecure, not to mention. So proper way to verify it হচ্ছে আমরা হোস্ট নেম ভেরিফাই করার সময় আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ সাবডোমেইন যে কোনো সাবডোমেইনের জন্যই আসলে এই সার্টিফিকেটটা তুমি ম্যাচ করবে। ওই কোডকে ওইটা যদি বলি তাহলে হচ্ছে সে ওই জাস্ট ওই সাবডোমেইনই ও হচ্ছে প্রপার হোস্ট নেম বলে ও একসেপ্ট করবে, আর অন্যান্য যে কোনো কিছুই এই থেকে বাদ পড়ে যাবে। তো এইভাবে করে আমরা হচ্ছে হোস্ট নেম ভেরিফিকেশনটা ফিক্স করতে পারি আদার দেন জাস্ট স্কিপিং দ্য হোস্ট নেম ভ্যালিডেশন। সো দ্য টেক ওয়ে মেসেজ হচ্ছে কখনোই হোস্ট নেম ভেরিফিকেশন আসলে স্কিপ করা ঠিক না। আরেকটা প্রবলেম নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি টিএলএস এইচটিটিপিএস এর থেকে একটু নিচের লেয়ারে নেমে আসি, যে টিএলএস জাস্ট আমরা সকেট ইউজ করে কমিউনিকেট করব সার্ভারের সাথে, সে আমরা mail.google.com এর সাথে কথা বলবো। তো সেখান থেকে একটা সকেট ক্রিয়েট করলাম 443 পোর্টে, এবং সেই সকেটটা ক্রিয়েট করে আমরা যথারীতি সেই সকেটটা ইউজ করলাম। কিন্তু আনফরচুনেটলি এই এপিআইটা বাই ডিফল্ট হচ্ছে হোস্ট নেম ভেরিফাই করে না, তো যার কারণে হচ্ছে হোস্ট নেম ভেরিফিকেশনটা এখানে মিসিং থাকে। সো ইট ইজ অ্যাডভাইস যে কেউ হচ্ছে যদি সকেট লেয়ারে সিকিউরিটি এনশিওর করতে চায় টিএলএস প্রোটোকল ইউজ করে, তাহলে অবশ্যই তাকে নিজে থেকে হোস্ট নেমটা ভেরিফাই করে নিতে হবে, এবং যদি প্রপার হোস্ট নেম না হয় তাহলে এএসএল হ্যান্ডশেক এক্সেপশন দিয়ে সে কমিউনিকেশনটা টার্মিনেট করে দিতে পারে। I would like to stop you for a minute. We don't have much time. We have to wrap it up quickly. Just to remind you, and we have some questions to take. Okay. সো এখন হচ্ছে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু কনস্ট্রেন্ট নিয়ে। তো যে জিনিসটা হয় যে বেশিরভাগ সময় ডেভেলপাররা প্রচুর পরিমাণ কনস্ট্রেন্টের মধ্যে থাকে, টাইম, বাজেট, এক্সপার্টিজ, প্রপার টুল থাকে না তাদের হাতে, সেগুলো নিয়ে ইয়ে করে। সো ফর এক্সাম্পল যখনই আমরা এরকম এএসএল সার্টিফিকেট ভ্যালিডেশন এরর দেখি, তো যেটা হয় যে আমরা গুগলে সার্চ করি এবং স্ট্যাক ওভারফ্লোতে যাই। স্ট্যাক ওভারফ্লোতে এই টাইপের অনেক সাজেশন থাকে যে জিনিসগুলো দেখা যায় যে বড় প্রবলেম গুলো ক্রিয়েট করে। তো এটা ছিল মেইন রিজন। আর সবসময় ডেভেলপারদেরও আসলে দোষ না, অনেক সময় দেখা যায় যে ক্রিপ্টোর স্পেসিফিকেশনে যেটা বলা থাকে যে ফর এক্সাম্পল ইটারেশন কাউন্ট এখানে পাসওয়ার্ড বেজ এনক্রিপশনের জন্য 1000-এর নিচে হওয়া ইনসিকিউর, কিন্তু এপিআই ডকুমেন্টেশনে আমরা ওই টাইপের কোনো মেনশন পাই না। তো যে কারণে দেখা যায় যে আরবিটারিলি মানুষজন ওই এপিআই গুলো মিস ইউজ করে, আরবিটারি নাম্বার অফ কাউন্ট ইউজ করে, থিংস লাইক দ্যাট। সো আমরা একটা রিসার্চ কোশ্চেন থ্রো করছিলাম যে আমরা এমন কোনো ডিপ্লয়মেন্ট গ্রেড স্ট্যাটিক অ্যানালাইসিস টুল বানাইতে পারি কিনা যেটা ডেভেলপাররা ইউজ করবে, এবং সেটা ইউজ করে এই টাইপের যত প্রবলেম আছে সেই জিনিসগুলো ওরা ডিটেক্ট করতে পারে। তো যখনই এই টাইপের স্ট্যাটিক অ্যানালাইসিস টুলগুলো আমরা বানাই সেক্ষেত্রে আমাদের আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। একটা হচ্ছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভস এন্ড স্কেলেবিলিটি, এই ইস্যুগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সো লং স্টোরি শর্ট, আমরা ওই ইস্যুগুলো হ্যান্ডেল করে একটা টুল ডিজাইন করতে পারছি যেটা খুবই লো ফলস নেগেটিভ দেয়, খুবই লো ফলস পজিটিভ দেয়, এবং খুবই লো রান টাইম ওভারহেড দেয়। এবং এখানে আমরা দেখতে পাই যে আমরা অ্যারাউন্ড 46 ওপেন সোর্স অ্যাপাচি প্রজেক্ট ইউজ করছিলাম, অ্যানালাইজ করছিলাম, সেখানে অনলি আমরা 1.39% ফলস পজিটিভ দেখছি। এবং আমাদের ওই টুলটা হচ্ছে অ্যাপাচির অনেক টপ টিয়ার প্রজেক্ট থেকে ভালনারেবিলিটি ডিটেক্ট করছে, অ্যাপাচি স্পার্ক, অফবিজ, রেঞ্জার, হাডুপ,
Tomcat, this type of things. সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কি দেখছিলাম অ্যাপাচি ইয়েতে কোড বেস গুলোর মধ্যে। এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হলো ওরা এই কোড পোর্শনটা ওরা ইউজ করতেছিল হচ্ছে সল্ট জেনারেট করার জন্য। সো আমরা যেটা দেখলাম যে সল্টটা পাসওয়ার্ড থেকেই জেনারেট করতেছে, দ্যাট মিনস সল্টের আনপ্রেডিক্টেবিলিটিটা এখানে হারায় যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে উইক মেসেজ ডাইজেস্ট ইউজ করতেছে। আর নট টু মেনশন নাম্বার অফ ইটারেশনও হচ্ছে জাস্ট পাসওয়ার্ড লেংথ +1, যেখানে রিকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট 1000 ইউজ করা। সো গুড নিউজ হচ্ছে আমাদের এই টুলটা ওরাকলের ইন্টারনাল কোড অ্যানালাইসিস ইঞ্জিনের সাথে অলরেডি ইন্টিগ্রেটেড, এবং অলরেডি আমরা গ্রেডেল, আমার এক ল্যাবমেট গ্রেডেল প্লাগইন বানানোর কাজ করতেছে এই টুলটা ইউজ করে। আর আমরা ওপেন দ্যার ইজ আ প্ল্যাটফর্ম যেখানে যে কেউ কোড আপলোড করেই স্ট্যাটিক অ্যানালাইসিস দিয়ে কোড অ্যানালাইসিস করতে পারে। তো সেই জিনিসগুলা সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের কাজ চলতেছে, তো যে কেউ ইয়ে করতে পারে। আর ফাইনালি কোডটা হচ্ছে এই গিটহাব ইউআরএল এ অ্যাভেলেবল, যে কেউ চাইলে ওইখান থেকে ইউজ করতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। Thank you, Sajid Bhai. It was wonderful session. I'm sure আমাদের অডিয়েন্স খুবই উপকৃত হয়েছে, আমি তো হয়েছি। It was a lot of eye-opening session. Let's quickly go over a few questions. We don't have much time, so let's go ahead with this question. Questionটা হচ্ছে যে it's the Facebook user. I'm not sure who asked this question, but questionটা হচ্ছে যে আপনার talk definitely interesting. I'm curious about how we can create a scenario to demonstrate the vulnerabilities. Can you give us any idea? আচ্ছা, ভালনারেবিলিটি ডেমনস্ট্রেট, সো এইটা আসলে একটা মানে ওপেন এরিয়া, মানে কেউই আসলে ক্লিয়ারলি জানে না একটা ভালনারেবিলিটি কিভাবে ডেমনস্ট্রেট করতে হয়, কারণ প্রত্যেকটা ভালনারেবিলিটির নেচার ডিফারেন্ট, এবং এদের খালি নেচার ইন এ সেন্স এইভাবে ডিফারেন্ট যে কোন কোডের কোন জায়গায় ভালনারেবিলিটি গুলো আছে এটার কোনো জেনেরিক মেথোডোলজি নাই সেই ভালনারেবিলিটি গুলো ডিরেক্টলি রিপ্রোডিউস করা। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভালনারেবিলিটি রিপ্রোডাকশনটা হচ্ছে খুবই মানে প্রত্যেকটা ভালনারেবিলিটির জন্য প্রায় ডিফারেন্ট। আর ডিটেকশন আর ডেমনস্ট্রেশন কিন্তু ডিফারেন্ট। ডিটেকশনের সময় যে টুলগুলো, ফর এক্সাম্পল যারা কোড অ্যানালাইসিস করে ডিটেক্ট করে, এরা খালি বলবে যে হচ্ছে আমাদের কোডের অমুক জায়গায় হার্ড কোডেড কি আছে, কিন্তু ওইটা কিভাবে এক্সপ্লয়েট করা যায় হার্ড কোডেড কিটা, সেটা আসলে মানে ডোমেইন এক্সপার্টিস বা সফটওয়্যারের ভিতরে ইনসাইট না থাকলে কিভাবে সেটা এক্সপ্লয়েট করা যায় ওই জিনিসটা ডিরেক্টলি বলা যাবে না। So that takes non-trivial efforts, and question is really interesting, but unfortunately the answer is there is no generic way to demonstrate the vulnerability. all right, let's take another one. Mahadi Matin question করেছেন যে in Android app using hardware backed key store key pair can be generated in a way that is non-extractable from phone. Exactly. Okay, it's a comment. It's not question. ওকে, সো অনেকে আপনাকে খুবই থ্যাঙ্কস দিয়েছে, খুব নাইস প্রেজেন্টেশন। সাম রিলেটেড আইটেম লাইক জেসন, ওয়েব টোকেন, এপিআই গেটবি ক্যান ডিসকাস অলসো। ডেফিনেটলি আই উড লাইক টু হ্যাভ ইউ অ্যানাদার সেশন ইন ফিউচার অ্যাবাউট মোর ডিটেইলস। ওইটা নিয়েও আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি মানুষ কিভাবে কতভাবে মিসইউজ করে। স্প্রিং সিকিউরিটি তো দেয়া হয় হচ্ছে ইয়া নিয়ে অথেন্টিকেশন, অথরাইজেশন, আর হচ্ছে কিছু কমন এক্সপ্লয়েট থেকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো নিয়ে। তো আমার আসলে টাইম প্রেসিং এর কারণে আমি ওই টপিকগুলো কভার করতে পারি না। ওইখানে অনেক ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, মানুষ কিভাবে হচ্ছে এপিআই টোকেন মিসইউজ করে, কিভাবে সিএসআর অ্যাভয়েড করে, থিংস লাইক দ্যাট। ওইখানে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো নিয়ে অনেক কাজ করার উপায় আছে। আচ্ছা,
সো যেহেতু সময়ের স্বল্পতা ডেফিনিটলি একটা সেশন আসলে সবকিছু কভার করা খুবই ডিফিকাল্ট, ইটস নট ইভেন পসিবল। সো লোকজন যদি আপনার সঙ্গে রিচ আউট করতে চায় অফলাইনে, বা আপনি যদি তাহলে ওরা কিভাবে যোগাযোগ করবে? ডু ইউ হ্যাভ এনি টুইটার হ্যান্ডেল অর গিটহাব ইউআরএল ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার? হ্যাঁ, আমার ওয়েবসাইটে গেলে সবকিছুই ঠিকঠাক মতো পাওয়ার কথা। আমার ওয়েবসাইট হচ্ছে www.sajjadur.com। তুমি কোথাও যদি দিয়ে দিতে পারো তাহলে। ওকে, ওকে, ওকে। ওইখানে আমার সব ধরনের ইনফরমেশন, বা কেউ যদি আমার রিসার্চ ফলো করতে চায় ওইখান থেকে ফলো করতে পারে। আচ্ছা, ওকে, ওকে। আপনি হচ্ছে এখানে কমেন্টে দিয়ে দিতে পারেন চাইলে আপনি। ক্যান ইউ টাইপ ওভার হিয়ার? কমেন্টে? লাইভ কমেন্ট। Yes. And obviously this is a long topic. আমরা চাইলে আরো যেহেতু আমরা উইকলি বাই উইকলি আমাদের এই জাগবিডিতে বিভিন্ন ধরনের সেশন নিয়ে থাকি, রেগুলার বেসিসে আমাদের সেশন হয়, তখন আমরা হয়তো আরো ফার্দার আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। অলরাইট। সো আমি সাইটের লিংকটা সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা www.sajidurrahman.com। এখানে গেলে হচ্ছে আপনি আরো ডিটেইলস হয়তো ওনার রিসার্চ ফলো করতে পারবেন, আরো কিছু জানতে পারবেন। and if you want to আপনারা এখানে ডেফিনেটলি কন্টাক্ট করার ওয়ে আছে ভাইয়ের সঙ্গে। আপনারা যদি তাকে মেইল করতে পারেন, হ্যাঁ, আরো ফার্দার কিছু জানার জন্য, if you are interested in his research further, I'm sure. So thank you, Sajjad Bhai. It was excellent presentation. It was an wonderful session. I'm sure যে আমরা সবাই বেনিফিট হয়েছি, and it's obviously যে একটা সেশনে আসলে সবকিছু সব করা যায় না, তাই না? মানে কভার করা যায় না। সো ইটস এন আইডিয়া যে আমরা হচ্ছে দিস ইজ আর দ্য থিংস ইউ ক্যান মানে নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, পড়াশোনা করতে পারেন। এই সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেটাই আর কি, যে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে দিস আর দ্য থিংস ইউ ক্যান কনসিডার, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান ডিসকাস, ইউ ক্যান শেয়ার উইথ ইউর colleagues and friends. So that's definitely interesting. So thank you very much for your wonderful session. We'll take a short break. We don't